হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 11-12। আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা কি করছি, আমরা ক্লাস 12 এর সেমিস্টার 4 এর যে বিভিন্ন ফিজিক্সের চ্যাপ্টারগুলো রয়েছে তার ছায়া প্রকাশনের বইয়ের যে নিউমেরিক্যাল কোশ্চেনগুলো সেগুলো সলভ করছি। আজকে আমরা কি করব, আজকে আমরা ছায়া প্রকাশনের পরমাণু চ্যাপ্টার থেকে আমাদের যে কোশ্চেন নাম্বার 14 টু 24 এই কোশ্চেনগুলো সলভ করব। দেখো, ফিজিক্সের একটা চ্যাপ্টার যখন তোমরা পড়ছো সেখানে তোমরা সবার প্রথমে থিওরি পার্টটা পড়লে, তারপর যখন তোমরা নিউমেরিক্যাল কোশ্চেনগুলো সলভ করবে তখন কিন্তু তোমাদের আন্ডারস্ট্যান্ডিং সেটা বেটার হবে এবং তোমাদের প্রিপারেশন সেটাও একটা পূর্ণতা পাবে। তাহলে যারা যারা প্রিপারেশন করছো অবশ্যই কিন্তু নিউমেরিক্যাল কোশ্চেনগুলো সলভ করে নেবে এবং শুধুমাত্র বোর্ডস এক্সাম নয়, তার পরবর্তী সময়ে বিভিন্ন যে আমাদের কম্পিটিটিভ এক্সাম সেখানেও কিন্তু নিউমেরিক্যাল কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলো স্টার্ট করা যাক। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো, আমাদের প্রথম কোশ্চেন, দ্যাট ইজ আমাদের কোশ্চেন নাম্বার 14। তার কারণ এর আগেরগুলো আমরা এর আগের ভিডিওতে করেছি। কোশ্চেন নাম্বার 14 এ কি বলেছে, বামার শ্রেণীর প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য 6560। দেখো, বামার শ্রেণী মানে কি, ইলেকট্রনটা কোথায় ফেরত আসছে, ইলেকট্রনটা ফেরত আসছে n2 = 2 তে, তাই তো? বামার শ্রেণী মানে আমাদের ইলেকট্রনটা কোথায় জাম্প করছে, n2 = 2 তে। এবার কি বলেছে, বামার শ্রেণীর প্রথম রেখা, প্রথম রেখা মানে কি, n1 কোথায় ছিল, ঠিক আমাদের কোথায় ফেরত আসছে 2 তে, তার মানে ঠিক তার পরেরটার থেকে ফেরত আসবে। যেহেতু প্রথম রেখা বলেছেন তার মানে n1 = 3। সেটার যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কত দিয়েছে, সেটা দিয়েছে 6560 এত অ্যাংস্ট্রম। কি বের করতে বলেছে, বলেছে লাইম্যান শ্রেণীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখান থেকে যে ইনফরমেশনটা দিয়েছে সেটার থেকে আমরা কি করব, সেটার থেকে আমরা রিডবার্গ কনস্ট্যান্ট বের করব এবং তারপর বাকি পুরোটা ফর্মুলায় বসিয়ে দিয়ে আমরা কি করব, লিম্যান সিরিজের যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা চেয়েছে সেটা আমরা বের করে নেব। তাহলে আমাদের ফর্মুলা কি হয়, আমাদের ফর্মুলা হয় যে 1/λ সেটা ইকুয়াল টু r ইন্টু 1/n2² মাইনাস 1/n1²। এবার দেখো, এখন আমরা ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। আমি যদি ল্যামডার ভ্যালু পুট করি, ল্যামডা কত আছে, 6560 অ্যাংস্ট্রম। তাহলে 1/6560 ইন্টু 10⁻⁻10 আমি মিটারে কনভার্ট করলাম। আর ইন্টু এখানে কত হবে, n2 কত, n2 হচ্ছে 2, তার স্কোয়ার করলে 4, তাহলে 1/4 মাইনাস এটা হিসেবে 1/9। তাহলে এটা যদি আমি হিসাব করি 1/4 মাইনাস 1/9, সেটা হিসাব করলে কত, 5/36 হবে। এগুলো আমরা অনেকবার করেছি নিউমেরিক্যাল সলভে, তাই না? তাহলে এখানে কত আসছে, 5r/36। তাহলে এখান থেকে আমি যদি এক কাজ করি, আমি যদি r এর ভ্যালু ক্যালকুলেট করতে চাই সেটা কত আসবে, আমাদের r এর যে ভ্যালু আসবে সেটা আসবে হচ্ছে 36 বাই কত, বাই হচ্ছে 6560 ইন্টু 10⁻⁻10। আর এই যে 5 সেটাও আমাদের নিচে চলে আসছে, ঠিক কিনা? যে আমাদের আর এখানে আছে বা আর এখানে আছে, তাহলে 36টা উপরে যাচ্ছে, 5টা নিচে আসছে, তাহলে এটা আমাদের আর এর ভ্যালু চলে আসলো। এবার আর এর ভ্যালু যখন আমরা পেয়ে যাচ্ছি তখন আমাদের কি প্রয়োজন, বলেছে লিম্যান সিরিজের আমাদের দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে। এবার লিম্যান সিরিজ মানে কি, লিম্যান সিরিজ মানে হচ্ছে n2 = 1, যে আমাদের ইলেকট্রনটা কোথায় জাম্প করবে, 1 নম্বর কক্ষপথে জাম্প করবে। এবার লিম্যান সিরিজের দ্বিতীয় রেখা তার মানে কোথা থেকে জাম্প করছে, n1, সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু হয়ে যাবে 3। তার কারণ 1 এ জাম্প করছে, তাহলে 2 থেকে জাম্প করলে প্রথম রেখা, 3 থেকে জাম্প করলে দ্বিতীয় রেখা, তাহলে n1 = 3 হচ্ছে। তাহলে এবার n2 হচ্ছে 1, n1 হচ্ছে 3। তাহলে আমাদের যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হয় 1/λ, সেটা সমান সমান কত আসবে, r ইন্টু এখানে কত হবে, 1/1² মানে 1 মাইনাস 1/9। তাহলে এটা আলটিমেটলি এসে যাচ্ছে 8r/9। তাহলে তুমি কি করবে, তুমি এখানে 8/9, r এর ভ্যালু আমরা কত পেলাম, 36/5 ইন্টু 6560 ইন্টু 10⁻⁻10, এটাই পেয়েছিলাম বোধহয় আমাদের, হ্যাঁ এটাই আছে। তাহলে এবার আমাদের কি করতে হবে, এবার সিম্পলি এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা 9 দিয়ে আমি এটাকে কাটলে এটা এসে যাচ্ছে 4, তার মানে 32 বাই কত, 32 বাই হচ্ছে, আচ্ছা আমি এক কাজ করি, আমি একবারে উল্টে দিই। তাহলে আমাদের যে ল্যামডা, এটা তো 1/λ, ল্যামডা তাহলে কত হয়ে যাবে, ল্যামডা হয়ে যাবে হচ্ছে 5 ইন্টু 6560 ইন্টু 10⁻⁻10 বাই কত, বাই হচ্ছে 32। তাহলে দেখো, এটা 10⁻⁻10, সেটা এটা তো আমাদের এখন মিটার এককে আছে। তাহলে আমি কি করব, আমি জাস্ট এইটুকু হিসাব করব, তাহলে যেটা আসবে সেটার সঙ্গে 10⁻⁻10 ছিল, আমি ডিরেক্টলি অ্যাংস্ট্রম এককে লিখে দেবো। তাহলে আমি এখানে ক্যালকুলেটর ইউজ করছি হিসাব করার জন্য, তোমরা কিন্তু হাতে করা প্র্যাকটিস করবে, যাতে করে কি হয় যে তোমাদের ক্যালকুলেশন স্পিড ইনক্রিজ হয়। আমি এখানে টাইম সেভ করার জন্য আমি ক্যালকুলেটর ইউজ করে নিচ্ছি। ওকে, তাহলে 5 ইন্টু 6560 বাই কত, বাই হচ্ছে 32, তাহলে আসছে 1025।
ইন্টু 10⁻⁻10 থাকবে, তাহলে আমি একবারে কি লিখে দিচ্ছি 1025 এত অ্যাংস্ট্রম। তাহলে আমাদের যে কোয়েশ্চেন নাম্বার 14 সেটা আমরা সলভ করে নিলাম। এবার আমরা আসছি আমাদের পরের কোয়েশ্চেনে। আমাদের পরের কোয়েশ্চেনটা কি দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর। দেখো আগের দিন এই বিষয়গুলো খুব ভালো করে বুঝিয়েছিলাম, আর যারা আমার থেকে থিওরি পড়েছো তাদের তো আরো কনসেপ্ট ক্লিয়ার আছে। তো সেই ক্ষেত্রে আগের দিনের নিউমেরিক্যাল ক্লাসটা তো আমি তোমাদের বুঝিয়েছিলাম দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর আর আমাদের যদি দ্বিতীয় উদ্দীপিত স্তর বলে দুটো কিন্তু আলাদা, সেই জিনিসটা মাথায় রাখবে কি বলেছিলাম। তাহলে দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর থেকে প্রথম স্তরে, এক নম্বর কোয়েশ্চেনটার মধ্যে কি বলছে, আমাদের দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর, তার মানে আমাদের n = 2 থেকে কোথায় যাচ্ছে, n = 1 এ, তাই না? আর কি বলেছে, আমাদের হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে এবং সর্বোচ্চ অনুমোদিত শক্তি স্তর থেকে দ্বিতীয় স্তরে সংক্রমণ ঘটলে যে ফোটনগুলি নিঃসৃত হয় তাদের শক্তির অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে কি যাচ্ছে, প্রথমে যাচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের n1 হচ্ছে 2, n2 হচ্ছে 1, যে আমাদের 2 থেকে 1-এ যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সেটা কত, সেটা আমি বের করার চেষ্টা করি। সেটাকে ধরো আমি λ1 বললাম, তাহলে আমরা কি লিখতে পারি 1/λ1। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 1/λ1, এটাকে আমি λ1 ধরে নিচ্ছি, সেটা ইকুয়াল টু r ইন্টু কোথায় যাচ্ছে, n2 = 1 এ যাচ্ছে, n2 = 1 এ যাচ্ছে। তাহলে n2 = 1 এ গেলে 1/1², তার মানে 1 মাইনাস কত, মাইনাস হচ্ছে কোথা থেকে আসছে, 2 থেকে আসছে, তাহলে 1/2² তার মানে হচ্ছে 1/4। তাহলে এটা হিসাব করলে কত থাকছে, এটা হিসাব করলে 3r/4 থাকছে। তার মানে আমাদের যে λ1 সেটা কত আসলো, সেটা আসলো হচ্ছে 4/3r। এটা তাহলে প্রথম যেই কেসটা দিয়েছিল সেই প্রথম কেসে আমাদের তরঙ্গদৈর্ঘ্য কত হচ্ছে সেটা আমরা বের করে নিলাম। ঠিক আছে, একটু ব্লার হয়ে গেছে, আচ্ছা নাও এই যে জুমটা আমরা ঠিক করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের যে λ1 সেটা কত আসছে, সেটা আসছে 4/3r। আচ্ছা নেক্সট কি, নেক্সট আমাদের যে λ2 মানে দ্বিতীয় কেসে তরঙ্গ দৈর্ঘ্যটা কত হচ্ছে সেটা আমি বের করার চেষ্টা করি। তাহলে দ্বিতীয় কেসে কি বলেছে, সর্বোচ্চ অনুমোদিত শক্তি স্তর, তার মানে n1টা কত, সেটা হচ্ছে ইনফাইনাইট। সেখান থেকে কোথায় গেল, গেল হচ্ছে আমাদের শক্তি স্তর থেকে দ্বিতীয় স্তরে, তার মানে n আমাদের যে n2 সেটা কত দিয়েছে 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য হবে সেটাকে যদি আমি λ2 বলি তাহলে কি আসবে, দেখো আমাদের যদি λ2 বলি তাহলে 1/λ2 সেটা ইকুয়াল টু r ইন্টু কোথায় গেছে, গেছে হচ্ছে 2 তে, গেছে হচ্ছে 2 তে, তার মানে 1/2² মানে 4, মানে 1/4 মাইনাস কোথা থেকে আসছে, আমাদের আসছে হচ্ছে এখান থেকে, এই যে ইনফাইনাইট থেকে। তাহলে ইনফাইনাইট থেকে যদি আসে 1/∞² তার মানে সেটা কি 0। তাহলে এখান থেকে কত আসছে, এখান থেকে আসছে হচ্ছে r/4, তার মানে এখান থেকে আমরা যে λ2 পেয়ে যাচ্ছি সেটা আমরা পেয়ে যাচ্ছি 4/r। এবার আমাদের কি বলেছে, এই দুটো যে আমরা পেলাম তরঙ্গ দৈর্ঘ্য তাদের অনুপাত বের করতে। তাহলে আমি যদি λ1:λ2 করি, λ1:λ2 সেটা কত আসবে, দেখো আমাদের λ1টা কত, সেটা হয়ে যাচ্ছে 4/3r, আর পরেরটা হচ্ছে আমাদের 4/3r আর 4/r, তাই তো 4/3r আর হচ্ছে 4/r, 4/3r:4/r, তাই তো 4/3r:4/3r যদি আমরা করি তাহলে এখান থেকে কি আসবে, দেখো 4 কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, তাহলে আমাদের আসছে হচ্ছে 1:3। তাহলে আমাদের এখানে কত পেয়ে যাচ্ছে, এটা আমরা পেয়ে যাচ্ছি হলো 1:3। তাহলে আমাদের কারেক্ট উত্তর কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1:3। তাহলে আই হোপ এই কোয়েশ্চেনের সলিউশনটা সেটা তোমরা বুঝতে পারলে। ওকে, তাহলে এটা আমরা এখানে সলভ করে নিলাম। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, নেক্সট কোয়েশ্চেন আমাদের বলেছে যে, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, নেক্সট কোয়েশ্চেন আমাদের বলেছে এক্ষেত্রে যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন n = 3 কক্ষ থেকে n = 2 কক্ষে সংক্রমিত হলে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন কি হচ্ছে n = 3 থেকে n = 2 তে যাচ্ছে। ওকে, এবার নেক্সট কি বললো, সংক্রমিত হলে যে বিকিরণ নির্গত হয় তা কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে আলোক ইলেকট্রন উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে, একটা হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনটা n = 3 থেকে n = 2 তে লাফ দিল, তাহলে এই ক্ষেত্রে একটা কি হবে, একটা আমাদের বিকিরণ নির্গত হবে, সেই বিকিরণটা গিয়ে একটা ধাতব পৃষ্ঠে পড়েছে, সেখান থেকে কি উৎপন্ন হয়েছে, সেখান থেকে আবার একটা ইলেকট্রন এসেছে, কি ইলেকট্রন, আমাদের ফটো ইলেকট্রিক ইলেকট্রন উৎপন্ন হয়েছে। এবং তারপর কি বললো, সেই ফটো ইলেকট্রিক ইলেকট্রনটা উৎপন্ন করে সর্বাধিক গতিসম্পন্ন ইলেকট্রনটি, এই ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি যখন ম্যাক্সিমাম সেটা কি হচ্ছে 1/320 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল হয়ে
10⁻³ ব্যাসার্ধের বৃত্ত রচনা করে ইলেকট্রনটির গতিশক্তি, ধাতুর কার্য অপেক্ষক এবং বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। দেখো কোশ্চেনটা লেন্দি দিয়েছে, ভালো করে বোঝো। কি হচ্ছে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটা ইলেকট্রন n=3 থেকে n=2 তে লাফ দিল, তার ফলে একটা বিকিরণ বেরোলো। সেই বিকিরণটা গিয়ে কি পড়লো, সেই বিকিরণটা গিয়ে একটা ধাতব পৃষ্ঠে পড়লো। সেই ধাতব পৃষ্ঠে পড়লে সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আসছে, সেটা আমাদের ফোটো ইলেকট্রন হয়ে যাচ্ছে। এই ফোটো ইলেকট্রনটা সর্বোচ্চ গতিশক্তি নিয়ে কোথায় যাচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যাচ্ছে। সেই ম্যাগনেটিক ফিল্ডের মান কত দেওয়া আছে, 1/320 টেসলা। এবার এটা যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সমকোণে প্রবেশ করছে, ওরা বলে দিয়েছে যে আমাদের 90 ডিগ্রি বা সমকোণে ইনসার্ট হচ্ছে, তাহলে যদি সমকোণে ইনসার্ট হয় আমরা জানি সেটা একটা সার্কুলার পাথে ঘুরবে। সেই সার্কুলার পাথের রেডিয়াসটা দেওয়া আছে, কি কি বের করতে বলেছে, বের করতে বলেছে ইলেকট্রনটির গতিশক্তি, কার্য অপেক্ষক এবং বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য। তাহলে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। চলো আমরা এটা সলভ করার চেষ্টা করি। তাহলে এটা আমরা কি করে সলভ করব, এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে কি কি দেওয়া আছে সবার প্রথমে দেখি। আচ্ছা, n=3 থেকে n=2 তে লাফ দিচ্ছে, তাহলে আমরা সবার প্রথমে বের করি যে এক্ষেত্রে যে বিকিরণটা আসছে সেই বিকিরণটার তরঙ্গদৈর্ঘ্যটা কত, সেটা আমরা বের করি। কোথা থেকে কোথায় লাফ দিচ্ছে, n=3 থেকে 2 তে লাফ দিচ্ছে, তাই তো। তাহলে বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য যদি বের করতে চাই সেটা আসবে 1/λ, সেটা r, r এর মান কত, 1.097 × 10⁻⁷, তাই তো। এটা হচ্ছে আমাদের r এর মান, রিডবার্গ কনস্ট্যান্ট। ইনটু কত হবে, ইনটু হবে কোথায় যাচ্ছে, 2 তে যাচ্ছে, কোথা থেকে, 3 থেকে, তার মানে 1/4 - 1/9। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে এটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে, দেখো এখানে আসছে 1.097 × 10⁻⁷, এটা কত আসবে, ইনটু হবে 5, বাই হবে 36। তাহলে আমরা এক্ষেত্রে যদি বের করতে চাই যে ল্যামডার মান কত, তাহলে ল্যামডা আসবে যে 36 বাই এই টোটালটা। তাহলে 36 বাই এই টোটালটা যদি আমি করি তাহলে কত আসছে দেখি আমি একবার, যে আমি 36 কে ডিভাইড করছি কত, 1.097 দিয়ে, তাকে আবার ডিভাইড করছি কত দিয়ে, 5 দিয়ে। তাহলে আমাদের যে আসছে সেটা আসছে হচ্ছে 6.563। আর এটা দেখো খুব ভালো করে বুঝবে ব্যাপারটা, আমি একটা লাইন লিখিনি, যে এটাকে যখন উল্টে দিয়েছি তখন তো 10⁻⁷ টা নিচে, সেটা ওপরে গেলে কি হবে, ওপরে গেলে 10⁻⁻7 হবে, 10⁻⁷ এত মিটার, তাই তো। তাহলে এবার এটাকে যদি আমি অ্যাংস্ট্রমে কনভার্ট করে দিই, অ্যাংস্ট্রমে কনভার্ট করলে কত আসবে, সেটা আসবে 6563 এত ইনটু 10⁻⁻10 এত মিটার, সেটাকে আমি লিখে দিচ্ছি এত অ্যাংস্ট্রম। তাহলে আমাদের যে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা আমরা পেয়ে গেলাম কত, সেটা হচ্ছে আমাদের 6563 অ্যাংস্ট্রম। এবার এটা যদি বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য হয়, তোমরা আমাকে বলো এই যে বিকিরণটা আসলো সে কতখানি শক্তি নিয়ে আসবে, এই বিকিরণটাই তো এসে ধাতব পৃষ্ঠে আপতিত হলো, তাহলে এই বিকিরণটা কতখানি শক্তি নিয়ে আসবে, আমরা জানি E সেটা সমান সমান কত হয়, 12420 বাই ল্যামডা। এখানে আমি যদি এক কাজ করি, ল্যামডার মানটা যদি অ্যাংস্ট্রমে বসাই, ইটা ডিরেক্টলি কিসে বেরিয়ে যাবে, ই ডিরেক্টলি আমাদের ইলেকট্রন ভোল্টে বেরিয়ে যাবে। তাহলে আমি 12420 বাই ল্যামডার মান কত আসলো, আমাদের আসলো হচ্ছে 6563, না 6563। তাহলে এত ইলেকট্রন ভোল্ট, এটা কত আসছে এটা আমি বের করি। তাহলে আমাদের কত আসছে, 12420 ডিভাইডেড বাই 6563, তাহলে আমাদের আসছে 1.89 এত ইলেকট্রন ভোল্ট। এবার এটা কিসের শক্তি খুব ভালো করে বুঝবে, আমি তোমাদের অলরেডি কোয়ান্টাম থিওরি অধ্যায়ের সমস্ত নিউমেরিক্যাল করিয়ে দিয়েছি, যারা দেখোনি ক্লাসগুলো দেখবে, খুব ইম্পর্টেন্ট। দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের যে বিকিরণটা এসে পড়লো সেই বিকিরণটার তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো। এবার তাহলে সেই বিকিরণটার শক্তি, এই শক্তিটা কোথায় কাজে লাগবে, এক তো কার্য অপেক্ষকে যাবে, দ্বিতীয় কোথায় যাবে, দ্বিতীয় যাবে হচ্ছে আমাদের ইলেকট্রনটার যে গতিশক্তি সেখানে। এবার আমরা কি বলেছে, আমাদেরকে বলেছে এই যে এই বিকিরণটা পড়ার ফলে যে ইলেকট্রনটা নির্গত হয় সেটা কত চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যায়, 1/320 টেসলা এত চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যায়। আর কি বলেছে, আর সেটা কত ব্যাসার্ধ উৎপন্ন করে, মানে আমাদের যে বৃত্তটা রচনা করে সেটার ব্যাসার্ধ 10⁻³ মিটার বলেছে। তাহলে এখান থেকে এক কাজ করতে পারবো না, এখান থেকে আমি আমাদের যে এই ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটার কি করতে পারবো, সেই ইলেকট্রনটার আমি বের করতে পারবো হচ্ছে আমাদের এক্ষেত্রে কি প্রয়োজন, এই আমরা এখানে আমাদের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, চৌম্বক ক্ষেত্রের মান দিয়ে দিয়েছে, আমাদের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আর হচ্ছে এক্ষেত্রে আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে
চৌম্বক ক্ষেত্রের মান, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমি বের করতে পারবো হচ্ছে ইলেকট্রনটার বেগ বের করে নিতে পারবো। কি করে বেগ বের করব? আমরা বেগ বের করব এইভাবে, দেখো আমরা কি জানি, আমরা জানি যে mv²/r সেটা সমান সমান qvb হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা একটা একটা ভি যদি কেটে দিই, আমরা লিখতে পারি mv/r সেটা সমান সমান qb। এবার দেখো আমরা ইলেকট্রনের ভর জানি, আমরা ব্যাসার্ধ কত হবে সেটা দিয়ে রেখেছে, চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, ইলেকট্রনের আধান জানি, তাহলে এখান থেকে আমরা ইলেকট্রনের বেগ বের করতে পারবো। এবার ইলেকট্রনের বেগ যদি এখান থেকে বের করতে পারি তাহলেই তো কাজ হয়ে গেল। ইলেকট্রনের বেগ যখন বের করে দেবো তখন হাফ mv², সেটা করলে কি হয়ে যাবে, হাফ mv² করলে ইলেকট্রনের গতিশক্তি এসে যাবে, এবং সেই গতিশক্তিটা আমি যখন এখান থেকে মাইনাস করে দেবো তখন আমি কার্য অপেক্ষক পেয়ে যাব। তাহলে আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে। তাহলে আমি কিছুটা করে দিচ্ছি, কিছুটা তোমাদের জন্য বাড়িতে হোমওয়ার্ক দেওয়া থাকবে যাতে তোমরা নিজেরা করো কমপ্লিট। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এই যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা থেকে তাহলে কি লিখতে পারি, আমরা ভি সমান সমান লিখতে পারি কিউ বি ইন্টু আর বাই কত, বাই হচ্ছে এম। তাহলে এই সম্পর্কটায় দেখো আমি কি করব, কিউ এর মান বসাবো, ইলেকট্রনের যে আধান সেটা আমরা জানি, বি এর মান দেওয়া আছে বসাবো, আর এর মান দেওয়া আছে বসাবো, ইলেকট্রনের মাস সেটা আমরা জানি, তাহলে আমাদের ভি বেরিয়ে গেল। এবার ভি বেরিয়ে গেলে তোমরা কি বের করবে, ভি বেরিয়ে গেলে তোমরা করবে, হ্যাঁ এই ক্যালকুলেশনটা, ভি বেরিয়ে গেলে আমরা হাফ mv² লিখবো, সেখান থেকে ইলেকট্রনের গতিশক্তি পেয়ে যাব। ইলেকট্রনের গতিশক্তি পেয়ে গেলে কার্য অপেক্ষক কত আসবে, সেটা আসবে আমাদের যে শক্তি এসছে 1.89 ইলেকট্রন ভোল্ট আসলো, তার থেকে যদি আমি কাইনেটিক এনার্জিটাকে বিয়োগ করে দিই, তাহলে আমি কার্য অপেক্ষক পেয়ে যাব। তাহলে এই যে স্টেপগুলো থাকলো এই স্টেপগুলো তোমরা কমপ্লিট করবে, করে নিয়ে যেটা উত্তর আসছে সেটা কমেন্ট সেকশনে জানাবে। আশা করছি সবাই তোমরা বুঝতে পারলে। নেক্সট, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা তোমাদের নিউমেরিক্যাল কোশ্চেনগুলো সমস্ত কিছু এখানে করে দিচ্ছি, কিন্তু তোমাদের যদি মনে হয় যে তোমরা আমাদের সাথে কমপ্লিট প্রিপারেশন করবে তাহলে কিন্তু তোমরা আমাদের যে পেইড ব্যাচ সেখানে জয়েন করতে পারো। পেইড ব্যাচ তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে পেয়ে যাবে, তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে চেক আউট করতে পারো, বা সেখানে যদি কোর্স সংক্রান্ত তোমাদের কোনো ডাউট থাকে তোমরা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো আমাদের টিম থেকে, তাহলে তোমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দেবে। ওকে চলো নেক্সট। এবার আমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা 17 নাম্বার কোয়েশ্চেন। কি বলেছে এই কোয়েশ্চেনটার মধ্যে, বলেছে ভূমিস্তরে হাইড্রোজেন পরমাণুর শক্তি হলো -13.6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, আমাদের ভৌম স্তরে বা গ্রাউন্ড স্টেটে আমাদের হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটা ইলেকট্রনের শক্তি দেওয়া আছে। এবার বলেছে যদি একটি ইলেকট্রন এত শক্তি স্তর থেকে, ইলেকট্রনটা কত শক্তি স্তরে আছে, -0.85 ইলেকট্রন ভোল্ট, এটা বেসিক্যালি কত নাম্বার শক্তি স্তর, এটা আমাদের যদি বের করতে হয় কিভাবে বের করব, আমরা জানি আমাদের যে ই হয় en সেটা কত, সেটা হচ্ছে -13.6/n²। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এটা কত নাম্বার শক্তি স্তর সেটা বের করতে পারবো। en এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে -0.85 ইকুয়াল টু -13.6/n²। তাহলে এখান থেকে n² সেটা সমান সমান কত, মাইনাস মাইনাস কেটে যাবে, 13.6/0.85। তো 13.6 কে 0.85 দিয়ে ডিভাইড করলে কত আসে, আমাদের 13.6 কে 0.85 দিয়ে ডিভাইড করলে আমাদের আসছে হচ্ছে 16। তাহলে এখান থেকে আমাদের n সেটা ইকুয়াল টু কত আসছে, n ইকুয়াল টু আসছে 4। তার মানে এই যে এত যে শক্তি স্তর দিয়েছে এটা বেসিক্যালি চতুর্থ কক্ষপথ, তাই তো। সিমিলারলি এখান থেকে কোথায় গেল, এটা গেল হচ্ছে এত শক্তি স্তরে। এবার এটা কত নম্বর শক্তি স্তর বলতো, এটা হচ্ছে আমাদের n ইকুয়াল টু 3 শক্তি স্তর। ওকে, খুব ক্লিয়ার। তোমরা এটাও এইভাবে বের করতে পারবে যে এটা n ইকুয়াল টু 3, এটা অলরেডি একটা নিউমেরিক্যাল আমি শিখিয়েছিলাম তোমাদের, তাই না। তো এবার কি বলেছে, এবার বলেছে যে এই ক্ষেত্রে তাহলে নিশ্চিত বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা খুব সহজেই এক্ষুনি বের করা শিখিয়ে দেবো। তার সঙ্গে কি বলেছে, হাইড্রোজেন বর্ণালী কোন শ্রেণীর অন্তর্গত, তাহলে তোমরা আমাকে বলো কোন শ্রেণীর অন্তর্গত, কোথায় লাফ দিল হচ্ছে n ইকুয়াল টু 3 তে, কোথা থেকে লাফ দিয়েছে সেটা ইম্পর্টেন্ট না, নামকরণ কি হিসেবে হয় যে কোথায় লাফ দিল, এটা লাফ দিয়েছে হচ্ছে n ইকুয়াল টু 3 তে। তাহলে n ইকুয়াল টু 3 তে যদি লাফ দেয় সেটার নাম কি সিরিজ হয়ে যাবে, সেটা হয়ে যাবে প্যাশন সিরিজ, তাই তো। এবার তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে n ইকুয়াল টু 4 এ লাফ দিলে কি সিরিজ হয় এবং n ইকুয়াল টু 5 এ লাফ দিলে কি সিরিজ হয়, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এবার আমাদের বলেছে যে তাহলে এই ক্ষেত্রে কত তরঙ্গ দৈর্ঘ্য কত হচ্ছে, তো তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য তো আমাদের কি করতে হবে, সিম্পল। দেখো আমাদের 0.85 এত ইলেকট্রন ভোল্ট থেকে কোথায় লাফ দিয়েছে, -1.51 ইলেকট্রন ভোল্টে, তাই তো।
তাহলে তোমরা আমাকে বলো এখানে শক্তির পার্থক্যটা কত, এটা বেশি এনার্জি এটা কম এনার্জি, তাহলে শক্তির পার্থক্যটা কত, সেটা হচ্ছে -0.85 মাইনাস হচ্ছে -0.151, তাহলে এত ইলেকট্রন ভোল্ট, এতখানি হচ্ছে আমাদের এনার্জি গ্যাপ, তাই তো, এটা হচ্ছে আমাদের এনার্জির ডিফারেন্স। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা কত পাবো, আমরা 1.51 থেকে মাইনাস করছি 0.85, তাহলে আমাদের আসছে 0.66 এত ইলেকট্রন ভোল্ট। এবার এত ইলেকট্রন ভোল্টের কোরেসপন্ডিং যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কি করে বের হবে, সেটা তো বের করা খুবই সোজা, তাই না? যে আমরা কি জানি, আমরা জানি E সমান সমান 12420 বাই কত ল্যামডা, তাহলে আমাদের বের করতে হবে ল্যামডা, তাহলে হচ্ছে 12420 বাই ল্যামডার ভ্যালু কত দিয়েছে 0.66, এটা ডিরেক্টলি অ্যাংস্ট্রম এককে বেরিয়ে যাবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি 12420 কে 12420 ডিভাইডেড বাই 0.66, তাহলে কত আসছে 18818, ওকে, এত অ্যাংস্ট্রম। তাহলে এটা হয়ে গেল এই কোশ্চেনটার উত্তর। তাহলে আই গেস এটা সবাই বুঝতে পারলে। তাহলে এই কোশ্চেনটা সলভ হয়ে গেলে নেক্সট আমাদের যে কোশ্চেনটা আছে সেটা কি আছে, কোশ্চেন নাম্বার 18। তো কোশ্চেন নাম্বার 18 এ কি বলেছে দেখো, বলেছে 36 কিলো ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের একটি স্রোত যদি মলিবডেনাম লক্ষ্যবস্তুর উপর আছড়ে পড়ে তবে নির্গত এক্স রশ্মির কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য কত। তো এটা আমি সলভ করাচ্ছি না, এটা তোমাদের যে ছায়া প্রকাশনী বই সেখানে দেখবে এক্সাম্পল যে অঙ্কগুলো দেওয়া আছে সেখানে এই কোশ্চেনটা একদম হুবহু এই কোশ্চেনটাই দেওয়া আছে, তাহলে সেটা তোমরা সেখান থেকে বুঝে নিতে পারবে। ওকে, তো এই কোশ্চেনটা তোমাদের সলভ অলরেডি করা আছে বইয়ে, তাই এটা আমি আর করাচ্ছি না, এটা তোমরা নিজেরা করে নিও। এবার নেক্সট কোশ্চেনটা বলেছে 19 নাম্বার কোশ্চেন, কি বলেছে, এক্স রশ্মি নল 50 কিলোভোল্ট বিভব প্রভেদ দিয়ে কাজ করলে সর্বোচ্চ কত কম্পাঙ্কের রশ্মি নির্গত হবে। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলেছে, যে আমাদের 50 কিলোভোল্ট বিভব প্রভেদে কাজ করলে সর্বোচ্চ কত কম্পাঙ্কের রশ্মি নির্গত হবে। তাহলে এই কোশ্চেনটা তোমাদের মনে হচ্ছে না যে একটা চেনা কোশ্চেন? কিরকম চেনা কোশ্চেন স্যার? এটা আমাদের কাছে ডিরেক্টলি ফর্মুলা আছে না, কি ফর্মুলা স্যার, যে আমাদের 12430 বাই কত, বাই হচ্ছে ভি যদি করি তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব হচ্ছে সর্বোচ্চ কত কম্পাঙ্কের রশ্মি নির্গত হবে। তাহলে আমরা এক কাজ করবো, তাহলে এখান থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে, তাই না? আমরা যদি 12400 করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, সেই ক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাবো। তরঙ্গ দৈর্ঘ্য পেলে আমরা বের করে নিতে পারবো হচ্ছে কিসের মান, তরঙ্গ দৈর্ঘ্য পেলে আমরা কম্পাঙ্কের মান বের করে নিতে পারবো। বা যদি আমরা কম্পাঙ্কই করতে চাই তাহলে এইভাবেও করতে পারি, যে 12050 কিলোভোল্টের মধ্য দিয়ে যাচ্ছে, তাই তো। ওকে, চলো তাহলে আমাদের 50 কিলোভোল্টের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের যে শক্তিটা হবে, আচ্ছা ডিরেক্টলি বের করি, যে আমাদের ল্যামডা সমান সমান কত, সেটা হচ্ছে 12430 বাই কত, বাই হচ্ছে কত ভোল্টের মধ্য দিয়ে গেছে 50000, তাই তো। তাহলে এত কি আসবে, এত এটা অ্যাংস্ট্রম এককে বেরিয়ে যাবে। তাহলে আমি যদি এখানে এত অ্যাংস্ট্রম লিখে দিই, তাহলে এত অ্যাংস্ট্রম করলে সেটা কত আসছে, সেটা আসছে হচ্ছে আমাদের এখানে 12430 ডিভাইডেড বাই 50000, তাই তো। তাহলে আমাদের আসছে হচ্ছে 0.248 এত অ্যাংস্ট্রম। ওকে, 2486 অ্যাকচুয়ালি 2486 এত অ্যাংস্ট্রম। এবার এটাকে চাইলে আমি তাহলে এক কাজ করি, এটাকে আমি মিটারে লিখে দিই, তাহলে 0.2486 ইন্টু 10⁻⁻10 এত মিটার। এবার আমি কি বের করতে চাই, কম্পাঙ্ক বের করবো কি করে, আমরা জানি সি সমান সমান হয় নিউ ল্যামডা, তাহলে সি সমান সমান যদি নিউ ল্যামডা হয়, নিউ সমান সমান সি বাই ল্যামডা। সি এর মান কত, সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁻8, আর ল্যামডার মান কত, ল্যামডার মান হচ্ছে 0.2486 ইন্টু 10⁻⁻10। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আমাদের এই যে এটার মান কত। তাহলে আমরা যদি এক কাজ করি, আমরা যদি ডিভাইড করি, ধরো কত আসছে 3 ডিভাইডেড বাই 0.2486, তাহলে আমাদের আসছে 12.06। ওকে, 12.06, আর এটা উপরে গেলে 10⁻18 এত হার্জ। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আনসার। তাহলে আমাদের কত আনসার চলে আসছে, 12.06 ইন্টু 10⁻18 হার্জ এত কম্পাঙ্ক আমরা এখানে পেয়ে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 20। তো কোয়েশ্চেন নাম্বার 20 তে কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 20 থেকে বলেছে একটি এক্স রশ্মি উৎপাদন যন্ত্রে ক্যাথোড ও অ্যানোডের মধ্যে এত বিভব প্রভেদ প্রযুক্ত, যন্ত্রটি থেকে নির্গত এক্স রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এই
এটাই এখনই বের করলাম না, এই যে এই লাইনটা, এটাই হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেনটার উত্তর। 50 কিলো ভোল্ট মানে তো 50,000 ভোল্টই ছিল। তো আমাদের নেক্সট কোয়েশ্চেনটার উত্তর হয়ে যাবে এই লাইনটাই, যে আমাদের ল্যামডা সমান সমান কত আসবে, 0.2486 এত অ্যাংস্ট্রম। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেনটা আমাদের আর করার কোনো মানে নেই, একই কোয়েশ্চেন। আমাদের বলেছে বিভব প্রভেদ কত, 50,000 ভোল্ট, 50,000 ভোল্ট, হ্যাঁ সেম দিয়েছে, তাহলে আমাদের উত্তরটাও সেম আসবে। ওকে, তাহলে একই কোয়েশ্চেন দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, 0.8 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি উৎপাদনের জন্য কুলিজ নলের প্রান্তদ্বয়ের বিভব প্রভেদের সর্বনিম্ন মান কি হবে। তাহলে এটাও আমরা সেম ফর্মুলা ইউজ করব, যে আমাদের ল্যামডা সমান সমান কত, সেটা হচ্ছে 12,430 বাই কত, বাই হচ্ছে আমাদের এক্ষেত্রে কি, বাই হচ্ছে আমাদের ভি। তাহলে আমরা যদি ভি বের করতে চাই, ভি সমান সমান কত আসবে, সেটা আসবে 12,430 বাই কত, বাই হচ্ছে 0.8। তাহলে 12,430 কে আমি যদি 0.8 দিয়ে ডিভাইড করি, 12,430 ডিভাইডেড বাই 0.8, তাহলে আসছে হচ্ছে 15,537, 15,537 এত ভোল্ট। এতটাই সিম্পল এই কোয়েশ্চেন গুলো। তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের হয়ে গেল। তোমরা চাইলে এই যে এই ভ্যালুগুলো ওরা দিয়েছে না, সেই ভ্যালুগুলো বসিয়েও ক্যালকুলেট করতে পারো। ওকে, কিন্তু আমরা ডিরেক্টলি এইভাবে করে নিলাম। এবার যদি এই ভ্যালুগুলো দেওয়া আছে, তাহলে তোমরা এক কাজ করতে পারো, তোমরা নর্মাল যে ফর্মুলাগুলো, যে আমাদের ল্যামডা সমান সমান কত হবে, দেখো আমাদের এক্ষেত্রে এইচসি বাই ল্যামডা সেটা সমান সমান হবে ইভি। তাহলে এখান থেকে ভি সমান সমান কত আসবে, সরি আমাদের কি বের করতে, হ্যাঁ ভি বের করতে দিয়েছে, তাহলে সেটা সমান সমান হয়ে যাবে এইচসি বাই ই ল্যামডা। তাহলে তোমরা এইভাবে চাইলেও কিন্তু এটাকে ক্যালকুলেট করতে পারো। নেক্সট এবার যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 22। তো কোয়েশ্চেন নাম্বার 22 সেটা কত দিয়েছে, বলেছে কুলিজ নলের অ্যানোডে ইলেকট্রন আঘাত করে 1 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি উৎপন্ন করে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কত বললো, ল্যামডা সমান সমান বললো 1 অ্যাংস্ট্রম। ওকে, এবার কি বলেছে, বলেছে যে এক্স রশ্মি উৎপাদন করে, আঘাতের ঠিক আগে ইলেকট্রনের গতিশক্তি কত ছিল। তাহলে তুমি এক কাজ করো, এই ক্ষেত্রে আমাদের যদি তরঙ্গ দৈর্ঘ্যটা 1 অ্যাংস্ট্রম হয়, তাহলে এটার শক্তি কত সেটা বের করে নাও। তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা বের করতে পারবো যে এই সংঘর্ষের আগে ইলেকট্রনটার গতিশক্তি কেন ছিল, কত ছিল। তার কারণ কি, সংঘর্ষের আগে যেটা গতিশক্তি ছিল সেটাই তো এক্স রশ্মি হিসেবে পড়ে, মানে এক্স রশ্মির শক্তিতে কনভার্ট হয়ে যাবে, তাই না। তাহলে এক্স রশ্মির শক্তিটা কত সেটা বের করে নিই। তাহলে আমরা যদি বের করার চেষ্টা করি, আমি এখানে ই সমান সমান কত, সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা। তাহলে এই ক্ষেত্রে এইচ কত দিয়েছে, এইচ দিয়েছে হচ্ছে 6.62। এইচ এর মান কিন্তু দেওয়া নাও থাকতে পারে, যদি দিয়ে দেয় তাহলে সেটাই ইউজ করবে, না দেওয়া থাকলে কিন্তু মনে রাখতে হবে। ওকে, এইচ সি কত দিয়েছে, 3 × 10⁸, আর ল্যামডা এসে যাচ্ছে হচ্ছে 10⁻⁻10 মিটার। ওকে, কারণ অ্যাংস্ট্রমে ছিল, আমি মিটারে কনভার্ট করে নিলাম। ওকে, এটা কি, এটা কি উত্তরটাই দেওয়া আছে। ওকে, নাইস। আচ্ছা দেখো, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে কি আসবে, এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে হচ্ছে 6.62 ইন্টু হচ্ছে আমাদের 3, তাহলে আমাদের 19.86 আসছে, 1.24। ও আচ্ছা, ইলেকট্রন ভোল্টে কনভার্ট করেছে না, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমাদের এটা কি আসছে, এটা আসছে 19.86 ইন্টু 10 এর পাওয়ার গুলো হিসাব করি, বোঝো এখানে 10 এর পাওয়ার আছে 8, এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, 8 আর 10 মিলে হয়ে যাবে 18, তাহলে 16 এখানে আছে -34, এখানে +18, তার মানে বেঁচে থাকবে হচ্ছে -16 এত জুল। এটা তো জুলে আসবে তাই না, কারণ সব আমি এসআই ইউনিট ইউজ করেছি, সব এসআই দেওয়া ছিল, হ্যাঁ ইয়েস, তাহলে জুলে আসবে। এবার আমি এটাকে কি করব, ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে গেলে কি হবে, ইলেকট্রন ভোল্টে যদি আমাকে কনভার্ট করতে হয়, তাহলে আমি কি করব, তাহলে আমি এটাকে ডিভাইড করব কত দিয়ে, আমরা এটাকে ডিভাইড করব হচ্ছে, আমি এখানে লিখছি, তাহলে ইকুয়াল টু 19.86 ইন্টু 10⁻⁻16 বাই কত দিয়ে ডিভাইড করব, ডিভাইড করব হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এটা দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত আসবে, আমরা এক কাজ করছি, 19.86 কে ডিভাইড করছি 1.6 দিয়ে, তাহলে আসছে হচ্ছে 12.4125 ইন্টু, দেখো এটা উপরে গেলে কত হয়ে যাবে, 10⁻³ ইন্টু 10⁻³ এত ইলেকট্রন ভোল্ট। ওরা উত্তর কত দিয়েছে, 1.24। হ্যাঁ, ওরা একটা পয়েন্টকে আগে নিয়ে এসছে, তাহলে এখানে পাওয়ার 4 করে দিয়েছে, তাহলে ঠিকই আছে একদম। ওকে, 1.24 ইন্টু 10⁻³ সরি, ওদের হিসেবে লিখছে 1.24 ইন্টু 10⁻4 ইলেকট্রন ভোল্ট, আমরা লিখেছি
4 × 10⁻³ ইলেকট্রন ভোল্ট, যেটা লিখবে সেটাই ঠিক। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কে রশ্মি, এটা কে রশ্মি না, এটা যতদূর আমার কোয়েশ্চেনটা দেখেছিলাম বইয়ে মনে পড়ছে, এটা কে আলফা হবে, ঠিক আছে। মানে আমাদের ওই ক্যারেক্টারিস্টিক এক্স রে ব্যাপারটা, ক্যারেক্টারিস্টিক্স এক্স রে ব্যাপারটা আই হোপ সবাই বোঝো। যদি কারোর ক্যারেক্টারিস্টিক্স এক্স রে বুঝতে অসুবিধা থাকে, যারা যারা আমাদের মানে পেইড ব্যাচে আছো তারা তো আই গেস ক্লাসটা করেছো, কারণ যদি ক্লাস মিস থাকে তারা অবশ্যই সেই ক্লাসটা দেখবে, খুব ভালো করে বুঝিয়েছি। যারা পেইড ব্যাচে নেই তারা লেটস ইমপ্রুভের যে মেইন চ্যানেল, সেখানে দেখবে আমি আগের বছর বা তার আগের বছর ক্যারেক্টারিস্টিক্স এক্সরেটা পড়িয়েছিলাম, ইউটিউব চ্যানেলেই আছে, তো সেটা তোমরা বের করে নিয়ে দেখতে পারো। খুব ডিটেলে ভালো করে বোঝানো আছে, তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়। এই ক্যারেক্টারিস্টিক্স এক্সরেটা অনেকেই বোঝে না যে কি হচ্ছে না হচ্ছে। ওকে, তো সেটা দেখে নেবে, বুঝে যাবে। তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কে আলফা রশ্মির, আচ্ছা তো এটা খুব সহজ কোয়েশ্চেন। কে আলফা রশ্মির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। কে আলফা মানে কি, আমাদের ইলেকট্রনটা কোথা থেকে কোথায় লাফ দেবে, ইলেকট্রনটা লাফ দেবে হচ্ছে এল কক্ষপথ থেকে কে কক্ষপথে। কে কক্ষপথ মানে কি, কে কক্ষপথ মানে n = 1 আর এল কক্ষপথ মানে n = 2, তার মানে n = 2 থেকে n = 1 এ লাফ দেবে। তাহলে n = 2 থেকে n = 1 এ লাফ দিলে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সেটা বের করলেই হয়ে যাবে। তাহলে এতক্ষণ আমি তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন করিয়েছি এরকম, আই হোপ যে তোমরা এই এটা বের করে নিতে পারবে যে n = 2 থেকে n = 1 এ লাফ দিলে কি হয়। বেসিক্যালি এখানে বোঝার ব্যাপারটা ছিল, তো আমি তোমাদের এটা বুঝিয়ে দিলাম। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন, আমাদের 24 নম্বর কোয়েশ্চেন। ওকে, 24 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, বলেছে মনে করো ইলেকট্রন এবং প্রোটন d দূরত্বে থাকলে স্থিতি শক্তি Z(e²/d³। দেখাও যে মোজলের সূত্রের রূপ এক্ষেত্রে আমাদের কত হবে, যে আমাদের a/z−1² যেখানে a একটি ধ্রুবক। আচ্ছা, তাহলে আমাদের বলেছে স্থিতি শক্তি, আমাদের পোটেনশিয়াল এনার্জি সেটা কত দিয়েছে, সেটা দিয়েছে হচ্ছে -ZE² কত, বাই হচ্ছে d³ দিয়েছে। ZE²/d³, ডিটা নিশ্চয়ই ডিস্টেন্স, হ্যাঁ d দূরত্বে, তাহলে ZE²/d³ কি করে হয়। দেখো আমাদের পোটেনশিয়াল ইকুয়াল টু কত আসে, পোটেনশিয়াল হচ্ছে 1/4πε0 q/r। এবার আমরা যদি এক কাজ করি q × v করি, তাহলে পরে আমরা এনার্জি বা শক্তি সেটা পাবো। তাহলে কত আসবে, সেটা আমাদের আসে হচ্ছে 1/4πε0 q/r, ডিস্টেন্স যেখানে r। তাহলে এখানে আমি যদি এখানে কনসিডার করি ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে, তো ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে আমাদের যে কেন্দ্রে টোটাল Ze সংখ্যক আমাদের প্রোটন রয়েছে, টোটাল চার্জ হচ্ছে Ze, আমাদের ইলেকট্রন রয়েছে e, আমি ধরে নিচ্ছি সিজিএস পদ্ধতিতে করছে, তাহলে এটা হচ্ছে 1। তাহলে বাই তো d হওয়ার কথা, d³ কেন দিয়েছে। আচ্ছা, তাহলে এক কাজ করব, আমি এই কোয়েশ্চেনটা না একবার দেখে নেব, ঠিক আছে। এটা আমার মনে হচ্ছে এখানে হয়তো কিছু প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, তো হতে পারে যে ওরা ঠিকই দিয়েছে, আমি একটা অ্যাপ্রোচ হয়তো মিস হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি এই কোয়েশ্চেনটা একবার দেখে নেব, প্রিন্টিং মিস্টেকও ইনকেস থাকতে পারে, কারণ আমাদের এটা হওয়া উচিত না পোটেনশিয়াল এনার্জি নিচে d³ কি করে হবে। তো এটা আমি তোমাদেরকে দেখে নিয়ে তাহলে পরে জানিয়ে দেবো, ঠিক আছে। ওকে, চলো তাহলে আজকের এই ভিডিওটা এতখানি থাকছে। আজকে আমরা কি করলাম, পরমাণু অধ্যায়ের যে বাকি আমাদের বেসিক লেভেল নিউমেরিক্যাল গুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম। আই হোপ যে আমাদের এই ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে, এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে কি লাগছে না সেটা তোমরা কমেন্ট করে জানিও, এবং আপকামিং ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো ভালো লাগলে সেগুলোতে অবশ্যই লাইক দিও, কারণ সেটা তাহলে আমাদের মোটিভেট করবে। থ্যাংক ইউ সো মাচ।